আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিও হতে যাচ্ছে কিছুটা অন্যরকম, ইতিহাস নির্ভর। উত্তরা গণভবনের কথা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু এটি কি জানি কখন থেকে দীঘাপাতিয়া রাজবাড়ি উত্তরা গণভবন হিসেবে প্রতিষ্ঠিত হলো এবং দীঘাপাতিয়া রাজা সামান্য ৮ আনা বেতনের রাজকর্মচারী হতে কিভাবে রাজবংশ প্রতিষ্ঠা করল। আজকে উত্তরা গণভবন ঘুরব এবং ঘুরতে ঘুরতে সেই সব অজানা ইতিহাস আপনাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওতে চোখ রাখুন আর চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনেও ক্লিক করে রাখুন। এতে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনার মিস হবে না। তো চলুন শুরু করা যাক। উত্তরবঙ্গের বেশ পুরনো জেলা নাটোর। ১৭১০ খ্রিস্টাব্দ হতে ১৮২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত নাটোর জেলা সদরের মর্যাদা প্রাপ্ত হয়। ইংরেজ শাসন আমলে অর্থাৎ ১৮২৫ সালে নাটোর শহরে যাতায়াতের জন্য ব্যবহৃত নারদ নদীটি শুকিয়ে গেলে জেলা সদর অন্যত্র স্থানান্তর করে নাটোরকে মহকুমা হিসাবে ঘোষণা করা হয়। পরবর্তীতে ১৯৮৪ সালে নাটোরকে আবারও জেলার মর্যাদা ফিরিয়ে দেওয়া হয়। জমিদারির শাসনামলের জন্য নাটোর জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মুঘল শাসনামলের সুবেদার মুর্শিদ কুলি খাঁ সমগ্র বাংলাকে ১৩টি চাকলায় বিভক্ত করেছিলেন। রানী ভবানী পূর্ব বাংলার ১৩টি চাকলার মধ্যে ৮টি চাকলাই নাটোর থেকে শাসন করতেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে রেল এবং সড়কপথে নাটোরে আসা যায়। নাটোর শহর হতে প্রায় ৩ কিলোমিটার উত্তরে নাটোর বগুড়া মহাসড়কের পাশেই দীঘাপাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন অবস্থিত। এখানে যাতায়াতের জন্য অটোরিকশা খুব সহজেই পাওয়া যায়। উত্তরা গণভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত রয়েছে প্রত্নতাত্ত্বিক বিভাগ। প্রতিদিন সকাল ১০টা হতে বিকেল ৪টা ৪০ পর্যন্ত উত্তরা গণভবন দর্শনার্থীর জন্য খোলা রাখা হয়। মাত্র ৩০ টাকা প্রবেশ ফির মাধ্যমে আপনি এই প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থানটি ভ্রমণ করতে পারবেন। তবে বিদেশি নাগরিকদের জন্য এই প্রবেশ ফি ৬০০ টাকা। বাইরে থেকে প্রধান ফটকের সৌন্দর্য উপভোগ করে ৩০ টাকার বিনিময়ে কাউন্টার হতে টিকিট সংগ্রহ করে ঢুকে গেলাম উত্তরা গণভবনে। প্রবেশপথেই আনসার এবং প্রত্নতাত্ত্বিক বিভাগের কর্মচারী টিকিট নিশ্চিত করে আমাকে প্রবেশ করতে দিলেন। প্রধান ফটক পার হতেই চোখে পড়ল লম্বা একটি রাস্তা। এই রাস্তার চারপাশেই রয়েছে একটি প্রশস্ত পরিখা। রাজবাড়ির নিরাপত্তা বাড়ানোর জন্যই এই পরিখাটি খনন করা হয়েছিল। বহির্শত্রুরা যাতে সহজেই আক্রমণ করতে না পারে এজন্য এটি বেশ গভীর করে খনন করা হয়েছিল। দীঘাপাতিয়া রাজবাড়িতে মোট ১২টি ভবন রয়েছে। প্রধান প্রাসাদ, কুমার ভবন, প্রধান কাচারি ভবন, 3টি কর্তারানী ভবন, প্রধান ফটক, রান্নাঘর, মোটর গ্যারেজ, ড্রাইভার কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার, কোষাগার ভবন এবং সেন্ট্রি বক্স। প্রবেশপথ দিয়ে সোজা হাঁটতে থাকলে আপনার সামনে পড়বে কুমার প্যালেস বা কুমার ভবন। এর দোতলায় 4টি রুমে রাজকুমারেরা অবস্থান করত এবং নিচতলায় তৈরি করা হয়েছিল টর্চার সেল। যেসব প্রজা ঠিকমতো খাজনা দিত না কিংবা বিভিন্ন রকম অপরাধের সাথে জড়িত থাকত তাদেরকে এই টর্চার সেলে নিয়ে এসে সাজা প্রদান করা হতো। এটিকে জেলখানাও বলা যেতে পারে। রাজা ছিলেন তার জমিদারি এলাকার আইনকর্তা। কুমার প্যালেসের সামনেই বসানো হয়েছে 2টি কামান, যা রাজবাড়ির প্রতিরক্ষার কাজে ব্যবহৃত হতো। তবে বর্তমানে তা রাজবাড়ির সৌন্দর্য এবং গাম্ভীর্যতাকে ফুটিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই রাজবাড়ির জমিদার কিন্তু একসময় জমিদারি ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল। আপনার মনে হতেই পারে এত বড় রাজপ্রাসাদ ছেড়ে কেন পালিয়ে গিয়েছিল অথবা অন্যত্র চলে গিয়েছিল। এ প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে হবে। আপনারা ভিডিওর সাথেই থাকুন। প্রধান প্রাসাদ দেখানোর পূর্বেই আমি আপনাদের অন্যান্য ভবন এবং আশেপাশের বিভিন্ন মনোমুগ্ধকর দৃশ্য দেখাতে চাই। কুমার প্যালেসের ঠিক পাশ দিয়ে প্রাচীর ঘেরা এই অংশটিতে চোখ পড়লেই দেখতে পাবেন একটি চিড়িয়াখানা। রাজা বিভিন্ন ধরনের পশু পাখি এই চিড়িয়াখানায় রাখতেন। তবে রাজপ্রাসাদ ছেড়ে অন্যত্র চলে যাওয়ার পরে প্রাসাদটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। দীর্ঘদিন পরে নাটোরের জেলা প্রশাসক শাহিন আক্তার যখন জেলা প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন তখন তিনি পুনরায় বিভিন্ন ধরনের পশু পাখি নিয়ে এসে চিড়িয়াখানাটি চালু করার ব্যবস্থা করেন।
বিভিন্ন স্থান হতে আগত দেশি বিদেশি পর্যটকেরা এটি দেখে বেশ আনন্দিত হয়। এর বাগানটি বেশ সাজানো গোছানো, আপনার দেখতে ভালোই লাগবে। সামনে একটি পুকুর থাকলেও শ্যাওলা দিয়ে ভর্তি, দেখেই মনে হবে এটি দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলায় পড়ে রয়েছে। বাগানের সরু রাস্তা ধরে সোজা পূর্ব দিকে হাঁটতে থাকলাম। ছোট্ট একটি গেট দিয়ে বের হওয়ার সাথেই চোখে পড়ল একটি সাইনবোর্ড। সাইনবোর্ডে বেশ বড় করে লেখা রয়েছে গ্র্যান্ড মাদার হাউস। প্রাসাদের যেসব রানীদের স্বামী মারা যেতেন অথবা বৃদ্ধ হয়ে যেতেন তাদেরকে এখানে থাকতে দেওয়া হয়। এটা অনেকটাই বৃদ্ধাশ্রমের মতো। দীঘাপাতিয়া রাজবাড়িটি প্রায় ৪২ একর জায়গার উপর প্রতিষ্ঠিত। এর বেশিরভাগ জায়গায় রয়েছে দৃষ্টিনন্দন বিভিন্ন ফুলের বাগান, উঁচু উঁচু গাছ, স্থানে স্থানে বসার জায়গা। এর মধ্যে কিছু বসার জায়গা জমিদারি আমলে নির্মাণ করা হয় এবং কিছু জায়গা বাংলাদেশ শাসন আমলে নির্মাণ করা হয়। দর্শনার্থীরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে যাতে বসে আরাম নিতে পারে সে বিষয়টি মাথায় রেখেই এই বসার স্থানগুলো নির্মাণ করা হয়। দূর থেকে দেখলে প্রাসাদটিকে ইংরেজি অক্ষর ই এর মতো মনে হয়। এর সামনেই স্থাপন করা হয়েছে একটি লোহার বেঞ্চ। দর্শনার্থীরা যাতে এই বেঞ্চে বসে বিভিন্ন পোজে ছবি তুলতে পারে। আরেকটু সামনে গেলেই দেখা যায় রাজা দয়ারাম রায়ের একটি শ্বেত পাথরের মূর্তি, যা স্থাপন করা হয়েছে ঠিক এই ই আকৃতির প্রধান প্রাসাদের সামনে। প্রাসাদের গেট বন্ধ এবং চেইন দ্বারা আটকানো রয়েছে যাতে কেউ বারান্দায় না উঠতে পারে। ফলকের দিকে যখন চোখ পড়ল তখন দেখলাম এটি প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় বাসভবন বা গণভবন, যার কারণে এটিকে সংরক্ষিত করে রাখা হয়েছে। এটি দেখার জন্য বিশেষ পারমিশনের প্রয়োজন রয়েছে। তবে হতাশ হবার কিছুই নেই, আমি জানিয়ে দিচ্ছি ভিতরে কি কি ধরনের আয়োজন রাখা হয়েছে। এ ভবনের একপাশে রাজ সিংহাসন রাখা হয়েছে, তার পাশের ঘরটিতে রাজার শোবার জন্য ব্যবহৃত খাটটি রাখা হয়েছে। এ ঘরেই তিনি রাত্রি যাপন করত। এ প্রাসাদে মোট ৯টি শয়নকক্ষ, একটি অভ্যর্থনা কক্ষ, একটি ডাইনিং হল এবং একটি সম্মেলন কক্ষ রয়েছে। ১৭৩৪ খ্রিস্টাব্দের দিকে এই প্রাসাদটি নির্মাণ করা হয়। ১৭৮৬ সাল পর্যন্ত নাটোর রাজার জমিদারি ছিল ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় জমিদারি। ১৭০৬ মতান্তরে ১৭১০ খ্রিস্টাব্দে এই জমিদারি প্রতিষ্ঠিত হয়েছিল। রানী ভবানীর শ্বশুর অর্থাৎ রামজীবনের পিতা কামদেব মৈত্র সরকার মুঘল শাসনামলের রাজশাহীর পুঠিয়ার রাজা নরনারায়ণের লস্করপুর পরগনার অন্তর্গত বড়ইহাটি গ্রামের তহসিলদার ছিলেন। তহসিলদারি কাজের জন্য তাকে প্রায়শই পুঠিয়া আসা যাওয়া করতে হতো। পুঠিয়া ছিল সে সময় জ্ঞান অর্জনের জন্য বিখ্যাত একটি স্থান। কামদেব মৈত্রী সরকার তার ৩ ছেলেকে অর্থাৎ রামজীবন, রঘুনন্দন এবং বিষ্ণুরামকে পুঠিয়ায় রেখে লেখাপড়া করাতেন। রঘুনন্দন লেখাপড়ায় খুবই ভালো এবং বুদ্ধিমান ছিলেন। পরবর্তীতে তিনি মুঘল সরকারের উচ্চ পদস্থ কর্মচারী হিসাবে নিয়োগ পান। তার ভাই রামজীবনের জন্য তিনিই জমিদারির ব্যবস্থা করেছিলেন, অর্থাৎ তাকে জমিদারি বন্দোবস্ত পাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। রামজীবন পরবর্তীতে সেখানে রাজ্য প্রতিষ্ঠা করেন। এই রাজ্যেরই মাসিক ৮ আনা বেতনের কর্মচারী ছিলেন দয়ারাম রায়। পরে তিনি সামান্য লেখাপড়া অর্জন করলে তাকে মাসিক ৫ টাকা বেতন প্রদান করা হতো। রামজীবনের সাথে নিষ্ঠার পরিচয় দেওয়ায় তাকে ধাপে ধাপে পদোন্নতি দেওয়া হয়। পরবর্তীতে তিনি দেওয়ান হিসাবে নিযুক্তি পান। যশোরের রাজা সীতারাম বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সাথে বিদ্রোহ ঘোষণা করলে নাটোর রাজের দেওয়ান দয়ারাম রায় এর সহায়তায় তাকে পরাস্ত করে নাটোর কারাগারে বন্দী করা হয়। এতে মুর্শিদ কুলি খাঁয়ের নিকট দয়ারাম রায়ের প্রভাব বেড়ে যায় এবং নবাব তাকে রায় রায়া খেতাবে ভূষিত করেন। সীতারামকে পরাজিত করার সময় তার ধনসম্পদ লুণ্ঠন করা হয়। লুণ্ঠিত সময়ের মধ্যে একটি গৃহদেবতা কৃষ্ণজির মূর্তি ছাড়া সবই রাজা রামজীবনের নিকট হস্তান্তর করেন।
রামজীবন দয়ারামের উপরে ভীষণ খুশি হয়ে দীঘাপাতিয়ায় একখণ্ড জমি দান করেন এবং বগুড়া জেলার সারিয়াকান্দির চন্দনবাইশা এলাকায় নওখিলা নামে একটি পরগনাও দান করেন। এটি দয়ারাম রায়ের প্রথম জমিদারি ছিল। পরে তিনি ভাতুরিয়া তরফ নন্দনকুজা, যশোরের মহল কালনা এবং পাবনা জেলার তরফ সেলিমপুর পরগনা লাভ করেন। এভাবে তিনি ১৭৬০ সালে দীঘাপাতিয়া রাজবংশের এবং জমিদারির গোড়াপত্তন করেন। রাজা দয়ারাম রায় ছিল খুবই শৌখিন মানুষ। তিনি রাজপ্রাসাদকে সাজানোর জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। প্রাসাদের প্রধান ফটকের সামনে স্থাপন করেছিলেন একটি বড় বৃত্তাকার ঘড়ি এবং একটি ঘণ্টা, যা তিনি ইতালি থেকে নিয়ে এসেছিলেন। প্রাসাদের সৌন্দর্য বর্ধনের জন্য তিনি বিভিন্ন স্থানে ইতালিয়ান মার্বেল পাথরের মূর্তি স্থাপন করেছিলেন এবং দেশি বিদেশি বিভিন্ন ধরনের গাছ রোপণ করেছিলেন। এই রাজবংশ রাজা দয়ারাম রায় থেকে শুরু করে ষষ্ঠ রাজা প্রমোদানাথ রায় পর্যন্ত স্থায়ী হয়েছিল। প্রায় ৩০০ বছর ধরে এই রাজবংশটি শাসন করেছিল। রাজপ্রাসাদটি ১২ জুন ১৮৯৭ সালে গ্রেট এশিয়ান ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রায় ১৮ মিনিট ধরে চলা এই ভূমিকম্পে রাজপ্রাসাদের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। রাজা প্রমোদানাথ রায় ১৮৯৭ খ্রিস্টাব্দ হতে ১৯০৮ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় ১১ বছর ধরে বিদেশি প্রকৌশলী, বিশেষজ্ঞ চিত্রশিল্পীর এবং দেশীয় রাজমিস্ত্রির সহায়তায় বাড়িটি পুনর্নির্মাণ করেন। আপনাদের বলেছিলাম কেন দীঘাপাতিয়া রাজা রাজপ্রাসাদ ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল। চলুন সেই প্রসঙ্গে ফেরা যাক। ১৯৪৭ সালে ইংরেজ শাসনের অবসান ঘটে। ইংরেজরা দেশ ত্যাগের পূর্বে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ করে, অর্থাৎ একদিকে যেমন হিন্দুস্তানের সৃষ্টি হয়, অন্যদিকে পাকিস্তানের সৃষ্টি হয়। হিন্দুস্তানে হিন্দু রাজপ্রজারা বসবাস করবে এবং পাকিস্তানে মুসলিমরা বসবাস করবে। বিষয়টি এমন ছিল। রাজা প্রমোদানাথ রায় সব ছেড়ে দিয়ে সপরিবারে হিন্দুস্থানে অর্থাৎ ভারতে চলে যায়। পূর্ব বাংলার বেশিরভাগ জমিদার ছিলেন হিন্দু। জমিদারি হারিয়ে এসব হিন্দু রাজাগণ ভারতে চলে যায়। ১৯৫০ সালে জমিদারি অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন পাশ হলে এই প্রাসাদটি রক্ষণাবেক্ষণের ব্যাপক সমস্যা দেখা দেয় এবং দীর্ঘদিন এর কারণে পরিত্যক্ত অবস্থায় থাকে। ১৯৬৭ সালের ২৪শে জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান এই ভবনটিকে গভর্নরের বাসভবন হিসাবে ঘোষণা করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অর্থাৎ ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এর নাম পরিবর্তন করে উত্তরা গণভবন বা প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় বাসভবন নামকরণ করেন এবং একই দিনে এখানে একটি মন্ত্রিসভারও আয়োজন করা হয়েছিল। ১৯১৮ সালের ৯ মার্চ দীঘাপাতিয়া রাজপরিবারের সদস্যদের ব্যবহার্য আসবাবপত্র, তৈজসপত্র, পোশাক, বই, কাব্যগ্রন্থের পাণ্ডুলিপি, ডায়েরি এবং অন্যান্য জিনিসপত্রের প্রদর্শনীর জন্য নাটোর জেলা প্রশাসনের পরিচালনায় একটি জাদুঘর প্রতিষ্ঠিত করা হয়। এই জাদুঘরটি উত্তরা গণভবনের মূল প্রাসাদের বাম পাশে অবস্থিত। এখানে প্রবেশ করতে হলে আপনাকে আলাদা করে টিকিট কাটতে হবে। জাদুঘরের প্রবেশ ফি রাখা হয়েছে মাত্র ৩০ টাকা। অত্যন্ত কৌতূহলতার সাথে ক্যামেরা নিয়ে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশপথেই আনসার সদস্যদের বাধার মুখোমুখি হয়ে ভিডিও ধারণ করা থেকে বিরত থাকলাম। প্রধান ফটকের পাশে রাস্তা দিয়ে হাঁটলে নজরে আসবে কাচারি ভবন। এখানে খাজনা আদায় করা হতো। বর্তমানে এখানে উত্তরা গণভবনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যরা অবস্থান করেন। আপনারা এটাকে আনসার ব্যারাকও বলতে পারেন। এ রাস্তা দিয়ে আরেকটু সামনে গেলেই পাখিদের অভয়ারণ্য তৈরি করা হয়েছে। শীতকালে এখানে বিভিন্ন ধরনের অতিথি পাখির আগমন ঘটে। এছাড়াও সারা বছর দেশীয় পাখপাখালির শব্দ আপনার মনকে মাতিয়ে তুলবে। আজকের এই ভ্রমণের সংক্ষিপ্ত করার জন্য বেশি দূর না গিয়ে ফিরে আসলাম। এ বিষয়ে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে কমেন্টস বক্সে জানান। আপনাদের কমেন্টস আমি নিয়মিত পড়ে থাকি এবং প্রতি উত্তরও দিয়ে থাকি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনেও ক্লিক দিয়ে রাখবেন। এতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন। নতুন কোনো টপিকে ভিডিও পেতে চাইলে কমেন্টস বক্সে জানিয়ে দিন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। আপনাদের সুস্থতা কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।